আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। আমরা এর আগের অধ্যায়গুলোতে কোষ এবং টিস্যু নিয়ে পড়েছি। এখন আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে পড়ব, সেটা হচ্ছে কোষের বিভাজন। অর্থাৎ আমরা যে কোষ পড়েছি সেটা কিভাবে বিভাজিত হয়, কেন বিভাজিত হয়, এর বিভাজনের সুবিধা কি অসুবিধা কি, এটা নিয়ে আমরা জানব। বিভাজনটা কি? বিভাজন হচ্ছে ভাগ হয়ে যাওয়া। অর্থাৎ একটি কোষ কিভাবে ধীরে ধীরে বিভাজিত হচ্ছে। কোষের ভিতরে অনেক অর্গান থাকে, এটা আমরা জানি। তো সেই অর্গানগুলো কি আসলে ভাগ হচ্ছে, না আসলে কোন বিষয়টি ভাগ হচ্ছে, এটাই এখন দেখার বিষয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বইয়ে দেখে আসি যে কোষ বিভাজন সম্পর্কে কি আলোচনা করেছে। কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। আগে আমরা জেনে নিই কোষ বিভাজনটা কি। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। এটা আমরা জানি যে একটি মাত্র কোষ কোনটা ছিল? ভ্রূণ ছিল। যে ভ্রূণ যখন থাকে তখন কিন্তু সেটা একটি কোষই থাকে সেখানে, এবং সেই ভ্রূণটা কিন্তু ধীরে ধীরে বিভাজিত হয়ে আস্তে আস্তে অনেকগুলো কোষে পরিণত হয় এবং জীবের জীবন কিন্তু ওখান থেকে শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় এককোষী, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এককোষী জীব কোষ বিভাজনের মাধ্যমেই একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। মানে এককোষী জীবের বিভাজনে কিন্তু আরো অনেকগুলো এককোষী জীব কিন্তু উৎপন্ন হয়। আর এই ধরনের জীব কি কি হতে পারে একটু দাগিয়ে নাও তোমরা, যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে তৈরি হয়। অনেক জীব যেমন আমরা মানুষ, আমাদের মানুষের কোষই কিন্তু একাধিক কোষের সমন্বয়, এদেরকে বলা হয় বহুকোষী জীব। অর্থাৎ দেখো, মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশাল দেহে একটি বটগাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু দিয়ে। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি মানুষে পরিণত হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমেই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। এখন কথা হলো যে একটি মাত্র কোষ দিয়ে যেখানে জাইগোট বিভাজিত হচ্ছে, ঠিক ওই কোষ যেভাবে বিভাজিত হচ্ছে, পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হওয়ার সময় একই রকম কোষ বিভাজন হচ্ছে কিনা। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। তো জীবদেহের দুইটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিস। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে দেহে যে কোষ বিভাজন ঘটে এবং জনন কোষে যে কোষ বিভাজন ঘটে দুটোই এক কিনা, না, দুটো কিন্তু এক নয়। আমাদের দেহে যে কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং জনন কোষে যে কোষ বিভাজন ঘটে সেটা কিন্তু মিয়োসিস কোষ বিভাজন। এই সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি? মাইটোসিস, তো এই কোষ বিভাজনটা মাইটোসিস কথাটার সাথে কিন্তু যে প্রকৃত বা সুকেন্দ্রিক বিষয়টার সাথে কিন্তু অনেকটা মিল আছে, যেখানে কিনা নিউক্লিয়াস। মাইটোসিস কোষ বিভাজন ঘটবে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ থেকে। তো এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। কিরকম প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কতগুলো ধাপ সম্পন্ন করে যে সর্বশেষে যে দুটি অপত্য কোষ বা নতুন কোষে তৈরি হয়। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় প্রায় সমানভাবে। অর্থাৎ দেখো, এখানে মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। নিউক্লিয়াস যেটা কোষের যে প্রাণকেন্দ্র বলা হয় সেটা কিন্তু একবার বিভাজিত হয় এবং সমান সমানভাবে। অর্থাৎ এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, নতুন যে উৎপাদিত দুটো নিউক্লিয়াস হবে দুটোর ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান সমানই থাকবে। নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও কিন্তু এই যে এখানে একবার বিভাজিত হয় বলেছে। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ পরিমাণ সমান থাকে। আর দেখো, এখানে মাতৃকোষ মানে মাতা কোষ, যেটা থেকে নতুন দুটি কোষের সৃষ্টি হবে, সেখানে যে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে, অপত্য কোষ যেটা নতুন দুটো কোষ সৃষ্টি হবে এই কোষটা ভেঙে, সেখানেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এই ক্রোমোজোম সংখ্যা সমান বিধায় একে কিন্তু অনেক সময় সমীকরণী বিভাজনও বলা হয়।
শুধু যে পরিমাণে একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অনুলিপি মানে মাতৃকোষের ডিএনএ যেমন হবে ঠিক অপত্য কোষের ক্রোমোজোমও কিন্তু সেরকমই হবে। একে সমীকরণিক বিভাজনও বলা হয়। এই সমীকরণিক বিভাজন বলার কারণ হচ্ছে একটাই, যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। তো তোমরা এটা একটু দাগিয়ে নাও যে সমীকরণিক বিভাজন কাকে বলে, অথবা মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়েছে। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে, প্রকৃত নিউক্লিয়াস মানে কি, যেখানে নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার পদার্থগুলো সবগুলো কিন্তু স্পষ্ট থাকবে। প্রকৃত কোষে কিন্তু নিউক্লিয়ার আবরণটাও স্পষ্ট। জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়। তার মানে এই বিভাজনে কি হবে, উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পাবে। এই জন্যই কিন্তু আমরা শিশু অবস্থা থেকে পরিণত অবস্থা পেয়ে থাকি এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কি প্রাণীর দেহকোষ, উদাহরণগুলো একটু দাগিয়ে নাও। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল মানে যে অংশটা বাড়বে বা বেড়ে বড় আকার ধারণ করবে সেই অংশের ভাজক টিস্যু। দেখো এখানে কি বলেছে, ভাজক টিস্যু আমরা পড়েছি, যে টিস্যুকে একাধিকবার ভাগ করা যায় সেটাই হচ্ছে ভাজক টিস্যু। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কাণ্ড। যেমন যখন একটা উদ্ভিদ জন্ম নেয় তখন কিন্তু তার কাণ্ডটা খুবই ছোট থাকে এবং যখন বড় হয় সেই কাণ্ডটা কিন্তু বড় এবং সেখানে কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে শক্ত হয়। মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল এবং ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। তাহলে কোন কোন অংশে মাইটোসিস কোষ বিভাজন ঘটে তোমরা এখান থেকে একটু দাগিয়ে নাও। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও এই ধরনের বিভাজন হয়। অযৌন জনন মানে হচ্ছে যৌন অঙ্গ ব্যতীত যে জননটা সংঘটিত হয় সেখানেও কিন্তু এই ধরনের বিভাজন হয়। সেটা হতে পারে উদাহরণস্বরূপ স্পোর সৃষ্টির মাধ্যমে কিন্তু এই ধরনের বিভাজন হতে পারে। এরপর যেটা আসছে মাইটোসিসের পর্যায়সমূহ। আমরা বলেছি যে মাইটোসিসের বিভাজন কিন্তু ধাপে ধাপে সম্পন্ন হয়। তাহলে এখানে কিছু পর্যায়ের কথা বলেছে আমাদের বইয়ে, ধারাবাহিক পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। সেই পর্যায়গুলোকে আমরা এখন দেখব। যে এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আমাদের বইয়ে যে বিভাজনের কথা উল্লেখ আছে সেখানে প্রথম 4টি ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং পরেরটা কিন্তু সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কেন হয়েছে, এখানে ক্যারিওকাইনেসিসে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়েছে প্রথম 4টি ধাপে, এবং পরবর্তী যে ধাপ, সর্বশেষ যেটা ধাপ সেটা কিন্তু সাইটোকাইনেসিস, এবং সর্বশেষ ধাপ এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়েছে, এই জন্য এর নাম হয়েছে সাইটোকাইনেসিস। বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায় বলে, মানে প্রাথমিক পর্যায়ে যেটা। বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াতে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমি এখনই তোমাদেরকে বললাম। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে প্রোফেজ ধাপে হচ্ছে প্রস্তুতি নেয় কিভাবে বিভাজিত হবে। প্রোমেটাফেজ ধাপে হচ্ছে তার থেকে আরেকটু অবস্থার উন্নতি হয় এবং সেখানে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পদার্থ কিভাবে অবস্থান করে মেটাফেজ ধাপে। এর পরবর্তী অ্যানাফেজ এবং টেলোফেজ, এটা আমরা এখন দেখব যে আমাদের বইয়ে এই সম্পর্কে কি বলা আছে। প্রোফেজ দেখো, এটি মাইটোসিসের প্রথম পর্যায়। তাহলে মাইটোসিসের প্রথম পর্যায়টা কি, প্রোফেজ। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। ক্রোমোজোম থেকে তাহলে কোন ধাপে পানি হ্রাস পেতে থাকে, প্রাথমিক পর্যায়ে। এখানে চিত্রে দেখানো হয়েছে, এটা একটা মাতৃকোষ, এটা একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয়টাই তোমাদের বইয়ে দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এখানে এই যে নিউক্লিওলাস রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াস, এবং এটার ভিতরে ক্রোমোজোমগুলো একটু মোটা হয়েছে, এই জন্য এখানে ক্রোমাটিন বলা হয়েছে, এবং নিউক্লিয়ার পর্দাটা কিন্তু সুস্পষ্ট। এটা হচ্ছে একেবারে মাতৃকোষের যে অবস্থাটা, কোষ বিভাজনের প্রথম অবস্থায় কিন্তু এটা ঠিক নিউক্লিওলাসটা একটা কর্নারে সরে যায়, এবং ক্রোমোজোমের কিন্তু এই যে সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু মোটামুটি স্পষ্ট হয়েছে। এর পরবর্তী দেখো সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ক্রোমোজোমকে নিয়ে কিন্তু অবস্থান করেছে। তো এখানে যেটা বলেছি, এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এগুলো বড় ছিল, তারপরে তার থেকে একটু ছোট হয়েছে এবং স্পষ্ট হয়েছে, অর্থাৎ মোটা হয়েছে। এখানে যে কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তখন এদের দেখা সম্ভব হয়। এটা কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে এই অবস্থায় এসে দেখা সম্ভব হয়েছে।
এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এই যে ক্রোমোজোম বিভক্ত হয়ে মাঝখানে সেন্ট্রোমিয়ার এবং দুপাশে দুটো কি অবস্থান করছে, ক্রোমাটিড। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না, মানে অসংখ্য ক্রোমোজোম এখানে অবস্থান করার কারণে কিন্তু এদেরকে গণনা করা যায় না। এই ছিল আমাদের প্রাথমিক পর্যায়ে পরিবর্তন। এরপরে আসছে দ্বিতীয় পর্যায়ে, প্রোমেটাফেজ। এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তার মানে এখানে একটি যন্ত্রের সৃষ্টি হয় যার নাম কিনে দিয়েছে স্পিন্ডল যন্ত্র। আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয় এবং দুটি মেরু সৃষ্টি হয়। এটা হচ্ছে অনেকটা পৃথিবীর যেরকম আকৃতি অনেকটা সেরকম, যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো দেখো যে এখানে নিউক্লিয়াসটা একটু অস্পষ্ট, অর্থাৎ এটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়াস, এবং ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিডগুলো, সেন্ট্রোমিয়ারটা স্পষ্ট এবং ক্রোমাটিডগুলো এভাবে স্পিন্ডল যন্ত্রের সাথে সাথে অবস্থান করে। আর এখানে লুপ্তপ্রায় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু স্পষ্ট আছে। তো বই যেটা বলেছে, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, মানে মাঝখানের জায়গাটা কিন্তু, এই জায়গাটা কিন্তু বিষুবীয় অঞ্চল। আমরা জানি পৃথিবীরও একটা বিষুবীয় অঞ্চল আছে। তো এখানে হচ্ছে যেহেতু এখানে মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু এই টাইপসের মেরু আছে, তো এখানে মাঝখানের অঞ্চলটাকে বলা হয়েছে বিষুবীয় অঞ্চল। কোষ কঙ্কালে মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলে। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রে কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু বলা হয়। এই যে এখানে প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার একটা করে তন্তুর সাথে যুক্ত আছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। তো ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। তার মানে একটা তন্তুর নাম দেখো কতগুলো আছে, স্পিন্ডল তন্তু, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসে বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি 2 মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটি চারদিক থেকে রশ্মি বিস্তৃত হয়। আর এই রশ্মিটাকে বলা হয় অ্যাস্টার রে। কি বলা হয়? অ্যাস্টার রে। এরপরে যে ধাপটি আসছে সেটা হচ্ছে মেটাফেজ ধাপ। আচ্ছা, এখানে তোমাদের চিত্রে দেখো অ্যাস্টার রশ্মি, এটা হচ্ছে প্রাণী কোষের কোষ বিভাজনের সময় যে চিত্রটা দেখা যায় প্রোমেটাফেজ ধাপে, সেখানে দেখানো হয়েছে। এখানে যেরকম এখানে অ্যাস্টার রে সৃষ্টি হয়, ঠিক এখানে দেখানো হয়নি, কিন্তু এই জায়গাটাতে কিন্তু অ্যাস্টার রে তৈরি হয়, অর্থাৎ একেবারে প্রান্ত বিন্দুতে অ্যাস্টার রেটা তৈরি হয়। মেটাফেজ ধাপ। এবার মেটাফেজ ধাপের চিত্রটা যদি আমরা একটু দেখে নিই, দেখো এই ধাপে চিত্র দেখে কিন্তু আমরা বর্ণনাটা খুব সহজে দিতে পারি। দেখো নিউক্লিওলাস এবং যে নিউক্লিয়ার যে মেমব্রেন বা আবরণী, সেটা কিন্তু পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেন্ট্রোমিয়ার কিন্তু আগের থেকেও বেশি স্পষ্ট হয়েছে, এবং যে স্পিন্ডল যন্ত্রটা সেটাও কিন্তু একেবারে পুরোপুরিভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো, এর আগের চিত্রে আমরা দেখেছি যে সেন্ট্রোমিয়ার কিন্তু এলোমেলোভাবে অবস্থান করছিল, একটা উত্তর মেরুতে একটা দক্ষিণ মেরুতে এভাবে অবস্থান করছিল, কিন্তু এই চিত্রে দেখতে পাচ্ছি যে সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড সহ ক্রোমোজোম যেটাকে বলা হয়, এটা কিন্তু বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমাল তন্তু বা ট্র্যাকশন তন্তুটা সুস্পষ্ট হয়। স্পিন্ডল তন্তুটা ঠিক মতো হচ্ছে এখানে দেখা যায় সেন্ট্রোমিয়ারের সাথে খুব ভালোভাবে যুক্ত হয়ে আছে। আর তো আমাদের বই কি বলেছে আমরা একটু পড়ে আসি। এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোমাল স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে 2 মেরুর মধ্যখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। আমি যদি চিত্রটি একটু দেখাই, যে দেখো যে বাহুগুলো মেরুমুখী, এই যে এইদিকে বাহুগুলো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড বাহু। তো এই বাহুগুলো কিন্তু এটা দক্ষিণ মেরুমুখী হয়ে আছে, এটা কিন্তু উত্তর মেরুমুখী হয়ে অবস্থান করছে। এখানেও দেখো প্রাণী কোষেও কিন্তু ঠিক একইভাবে তারা কিন্তু মেরুমুখী হয়ে অবস্থান করছে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। কিরকম হয়? সর্বাধিক মোটা এবং খাটো। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তো এই পর্যন্ত হচ্ছে কোষ বিভাজনের 3টি পর্যায়ে আমরা পড়েছি। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী থেকে আমরা আলোচনা করব।